বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই ভিডিওটি মাধ্যমে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 12 অধ্যায় বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটির পরিসর হচ্ছে 182 ও 183 পৃষ্ঠা। তাই বাড়তি কথা না বলে চলো মূল ভিডিও নিয়ে আলোচনা করা যাক। Audio Jungle. একশো 82 পৃষ্ঠার প্রথমেই অধ্যায় 12 দেওয়া আছে এবং দেখতে পাচ্ছ কয়েকটা হাতির পাল ছবি দেওয়া আছে। ওপরে ছোট করে লেখা আছে বিজ্ঞান বই এবং লেখা আছে একটা ভালো করে বড় শব্দ বাস্তুতন্ত্র। আমরা এই বাস্তুতন্ত্র বিষয়টা অনেকে পরিচিত, অনেকে নতুন শুনছি, আবার অনেকে এর সংজ্ঞাও জানি। তারপরেও আমি তোমাদের বাস্তুতন্ত্র সম্পর্কে কিছু কথা বলছি, এই কথাগুলো তোমরা নোট করে নিতে পারো। বাস্তুতন্ত্র তখনই আমরা কল্পনা করতে পারি যখন উদ্ভিদ ও প্রাণী, জীব, অণুজীব আমরা চোখে দেখতে পাই এমন এবং দেখতে পাচ্ছি না এমন প্রাণীগুলোও, অর্থাৎ ক্ষুদ্র অণুজীব পর্যন্ত অতি অণুবীক্ষণিক যন্ত্রে দেখা যায় এমন অণুবীক্ষণিক যন্ত্রের উদ্ভিদ প্রাণীগুলোও এই বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে। অর্থাৎ এই বাস্তুতন্ত্র হতে গেলে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের একটু নোট করে নেওয়া ভালো। সেগুলো হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি থাকতে হবে? আন্তঃসম্পর্ক থাকতে হবে, পরস্পরের মিথজীবতা থাকা লাগবে, পরস্পরের প্রতি একটা মিথস্ক্রিয়া থাকা লাগবে। একটা উদ্ভিদ বা প্রাণী আর একটা প্রাণী বা উদ্ভিদের ওপর কি করবে? আদান প্রদান থাকা লাগবে। কি ধরনের আদান প্রদান? পরস্পরের আদান প্রদান। সে যে কোনো বস্তু হতে পারে, দেখা যাচ্ছে কি খাদ্য, বা দেখা যাচ্ছে গিয়ে থাকতে পারে বেঁচে থাকার জন্য অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটতে পারে। এছাড়াও তাদের মধ্যে কি থাকতে পারে? শক্তির আদান প্রদান থাকতে পারে। এছাড়াও উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি হতে হবে? পরস্পরকে প্রভাবিত করতে পারে এমন পরিবেশ থাকলেই সেই পরিবেশটাকে বলা হয় বাস্তুতন্ত্র। তোমাদের বইতে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 184 পৃষ্ঠার পরে 185, 186 পৃষ্ঠায় গিয়ে তোমাদের বইতে বর্ণনা আছে বাস্তুতন্ত্র কাকে বলে। কিন্তু আমরা বাস্তুতন্ত্রের একটা গঠনমূলক সংজ্ঞা তোমাদের বলছি, তোমরা এটা লিখে নিতে পারো। যখন কোনো পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে শক্তির আদান প্রদান ঘটে, পরস্পরকে প্রভাবিত করে এবং তাদের মধ্যে কি হয়? আন্তঃসম্পর্ক তৈরি হয়। পরস্পরের প্রতি যে এই মিথস্ক্রিয়া বা পরনির্ভরশীলতা বা পরস্পরের ওপর ডিপেন্ড হওয়াকেই বলা হয় কি? বাস্তুতন্ত্র। এটা একটা নির্দিষ্ট পরিবেশেই কেবল ঘটেও থাকে। এতটুকুই ছিল আমাদের 182 পৃষ্ঠা সম্পর্কে বর্ণনা। আমরা মূলত বাস্তুতন্ত্রের সংজ্ঞা জানলেই হচ্ছে 182 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে 183 পৃষ্ঠায় আমরা আলোচনা করতে যাচ্ছি অধ্যায় 12 বাস্তুতন্ত্র। এই অধ্যায়ের নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমরা যে কয়টি বিষয় পয়েন্ট দেখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা পয়েন্ট সম্পর্কে তোমাদের যদি খুব পরিষ্কার ধারণা থাকে তাহলে তোমরা এই অধ্যায়টি সম্পর্কে খুব ভালোভাবে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথমে বলা হয়েছে বিভিন্ন জীবের নিবিড় সহাবস্থান, মানে বিভিন্ন জীব অর্থাৎ ছোট বড় ক্ষুদ্র মাঝারি সব ধরনের উদ্ভিদ কিভাবে একসাথে বসবাস করে। পরের পয়েন্টটা বলা হচ্ছে বাস্তু সংস্থান ও বাস্তুতন্ত্র কি, এটা সম্পর্কে বিস্তারিত কিছু বর্ণনা আছে। পপুলেশন ইকোলজি, অর্থাৎ ইকোলজি বিষয়ে পপুলেশন বলতে পুরো জনগণ, মানব গোষ্ঠী বা অন্যান্য প্রাণীর পপুলেশনও বোঝানো হতে পারে। এরপরে বলা হচ্ছে খাদ্যচক্র কিভাবে খাদ্যের উপর একটা প্রাণী আর একটা প্রাণীকে সহায়তা করছে, জেনে না জেনে, বা দেখা যাচ্ছে কি একটা প্রাণী অন্য প্রাণীর খাদ্যের হিসেবে কিভাবে ব্যবহার করে সেটা বর্ণনা আছে। খাদ্য পিরামিড আছে, পানিচক্র আছে, কিভাবে পানি থেকে বৃষ্টি এবং বৃষ্টি থেকে আবার নদী নালার পানি এইভাবে আসছে সেটা বর্ণনা আছে। অক্সিজেন চক্র বলতে পরিবেশে অক্সিজেন কিভাবে একটা সার্কেল অনুযায়ী মানে প্রবাহিত হয় প্রতিনিয়ত, প্রাণীর দেহে ঘটে, ভিতরে প্রবেশ করে, আবার সেখান থেকে আবার গাছপালা পর্যন্ত যায়। এই বর্ণনাটি টোটালে বর্ণনা হয়েছে। নাইট্রোজেন চক্র একইভাবে বর্ণনা হয়েছে। বিভিন্ন পরিবেশের জীবের অভিযোজন, অর্থাৎ পরিবেশের ভিন্নতা আছে। আমরা জানি পৃথিবীর সকল পরিবেশ একই রকম নয়, পরিবেশ ভেদে
ভিন্ন ভিন্ন প্রাণী বাস করে, তারা কিভাবে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, অভিযোজন করে, সেটাই বর্ণনা করা হয়েছে। আমরা প্রথমে 12.1 সম্পর্কে পড়ব, বিভিন্ন জীবের নিবিড় সহাবস্থান। এই কথাটার দ্বারা আমরা বুঝতে পারছি অনেক প্রকার জীব কিভাবে একই জায়গায় অবস্থান করতে পারে সেটা বর্ণনা করা হয়েছে। মানে একই জায়গায় বলতে আমাদের পৃথিবীতে একই কোনো স্থানে। আমাদের পরিচিত মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের মাঝে শুধু পৃথিবীতেই প্রাণের উন্মেষ রয়েছে। উন্মেষ অর্থাৎ পৃথিবীতে প্রাণীদের বিচরণ আছে, অর্থাৎ পৃথিবী বাদে অন্যান্য কোনো গ্রহ উপগ্রহ মহাজগতে আর কোনো স্থান নেই আমাদের জানা মতে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। কোটি কোটি বছরে পরিবর্তনশীল, অর্থাৎ এইটা একদিনে আসেনি। আমরা পড়েছি প্রাণের উদ্ভব ঘটেছে কত 4.6 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 460 কোটি বছর হচ্ছে গিয়ে আগের থেকে আমাদের এই পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটেছে। এরপরে বলা হচ্ছে এই পৃথিবীর পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে এই প্রাণ পৃথিবীতে বিকশিত হয়েছে। বিকশিত হয়েছে বলতে আগে আমরা জানি একদম শুরুতেই সৃষ্টি জগতের শুরুতেই যেসব উদ্ভিদ বা প্রাণী পৃথিবীতে এসেছিল তাদের গঠন ছিল অনেক সরল প্রকৃতির, অর্থাৎ তাদের ভিতর কোনো জটিলতা ছিল না, তাদের খাদ্য শৃঙ্খলেও কোনো জটিলতা ছিল না। তাহলে এগুলো সময়ের সাথে সাথে আরও পরিমার্জিত হয়েছে এবং আরও অনেক বড় বড় ধরনের প্রাণী উদ্ভিদ এসেছে, এককোষী থেকে বহুকোষী উদ্ভিদ এসেছে। তাই এদের মধ্যে কি হয়েছে, বিকশিত কথাটা উল্লেখ এসেছে, অর্থাৎ আগের চেয়ে আরও ভালো দিকে উন্নত প্রাণীর আবির্ভাব ঘটেছে, উন্নত উদ্ভিদের আবির্ভাব ঘটেছে, তাই বলা হয়েছে। এবং অভিযোজিত হয়েছে। অভিযোজিত কথাটা অর্থ কি, নির্দিষ্ট একটা পরিবেশে অন্য পরিবেশের প্রাণী এসে খাপ খাইয়ে নেয়ার প্রক্রিয়াটাই বলা হয় অভিযোজন। আমাদের চারপাশে যে জীবজগৎ রয়েছে তার মাঝে রয়েছে একটি অভূতপূর্ব বৈচিত্র্য। অভূতপূর্ব বৈচিত্র্য মানে এমন একটা বৈচিত্র্য যা আমাদেরকে বিমোহিত করে, অর্থাৎ আমাদেরকে হতবাক করে দিতে পারবে এমন একটা বৈচিত্র্য। অর্থাৎ বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের এই পরিবেশ। আমরা জানি কত পরিবর্তন পৃথিবীতে ঘটছে, আবার আমাদের জানার বাইরেও রয়েছে অনেক পরিবর্তন। মহাসাগরের নিচে কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি না বা জানতে পারছি না। এটা নিয়ে যারা গবেষণা করে তারাও সব কিছু জেনে পারে না, কারণ এই সাগরের নিচে তলাটা অনেক গভীর, অর্থাৎ সেখানে জানতে গেলে দেখা যাচ্ছে অনেক ব্যয়বহুল। আর বিষয়টা প্রতিনিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এক রূপ থেকে আরেক রূপের সৃষ্টি হয়। আমাদের চারপাশে যে জীবজগৎ রয়েছে তার মাঝে রয়েছে একটি অভূতপূর্ণ বৈচিত্র্য। এই জন্য পরে বলা হচ্ছে জীবদের মধ্যে বৈচিত্র্য থাকার কারণে জীবজগতে লক্ষ লক্ষ প্রজাতি বিভক্ত করা হয়, অর্থাৎ এই এদেরকে প্রত্যেকটিকে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কখনো পর্ব, কখনো গোত্র, কখনো গণ, কখনো প্রজাতি এইভাবে ভাগ করা হয়েছে। এটা মূলত তোমরা যদি ক্লাসিফিকেশন সম্পর্কে একটু ধারণা রাখো যে প্রাণী বা উদ্ভিদের ক্লাসিফিকেশন সম্পর্কে, তাহলে সহজে বুঝতে পারবা। বড় ক্লাসে উঠলে তোমরা এটা আরও যখন ইন্টারমিডিয়েট বা 10-এ তোমাদের পরবর্তী বইতেও সংযোজন হতে পারে যে নামকরণ কি, নামকরণের ভিতরে প্রজাতি অংশটি পড়ে। আমরা যদি সমস্ত সৃষ্টি জগতের উদ্ভিদ প্রাণী নিয়ে গবেষণা করতে নাও চাই, যদি শুধুমাত্র জানতেও চাই, তাহলে একটা কি সুসংঘবদ্ধ কিছু নথি থাকা দরকার। এই নথিটা নামকরণের মাধ্যমে প্রকাশ পায়। এমনই নামকরণ করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে নামকরণের প্রবক্তা ধরা হয়। এরপরে বলা হচ্ছে আমাদের যে তারপরে বলা হচ্ছে প্রতিটি প্রজাতির রয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্য এবং তার স্বকীয় বৈশিষ্ট্য দিয়েই কোনো একটি প্রজাতি অন্য সব প্রজাতি থেকে ভিন্ন। কিন্তু একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলেই কিন্তু আমরা আবিষ্কার করব যে প্রকৃতির এইসব উদ্ভিদ ও প্রাণী অণুজীব কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। সকল জীব ওই অঞ্চলে অবস্থিত উদ্ভিদ, প্রাণী, অণুজীব, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কিত। অর্থাৎ বলা হচ্ছে এই প্রজাতিগুলো পরস্পর থেকে সম্পূর্ণই ভিন্ন, কিন্তু কি হয়
কেউ কিন্তু একটা উদ্ভিদ বলো প্রাণী বলো একটা পিঁপড়াও দেখো কি নয়, স্বয়ংসম্পূর্ণ নয়। এমনকি সবুজ উদ্ভিদগুলোও স্বয়ংসম্পূর্ণ নয়, কারণ সে প্রতিনিয়ত অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ খাদ্য বলো, বস্ত্র বলো, বাসস্থান বলো। এমন কারণে এমনকি মানুষেরও যদি আমরা মৌলিক চাহিদার কথা বলি, 5টা মৌলিক চাহিদা দেখো, আমরা প্রত্যেকটা মৌলিক চাহিদায় কোনোটাই আমাদের স্বনির্ভর নয়, অন্যের উপর নির্ভর করতে হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু অন্যের উপর নির্ভর করে করতে হয়। অর্থাৎ এত অন্যের উপর নির্ভর হয়ে কেউই স্বয়ংসম্পূর্ণ নয়, তাই বলা হয়েছে। এবং কিন্তু এদের মধ্যে এই সম্পর্ক একটা তৈরি হয়ে গেছে, খাদ্য বিনিময়, বস্ত্র বিনিময়, এসব কারণে সম্পর্ককে বলা হচ্ছে আন্তঃসম্পর্ক। পারস্পরিক নির্ভরশীলতার কারণে বিভিন্ন জীবের মধ্যে যে নিবিড় সহাবস্থান গড়ে উঠেছে, সে কারণে জীবজগতের যে এক ধরনের ভারসাম্যতা বজায় রয়েছে, আমরা নিচে তার আলোকপাত করব। এখানে তার সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, আপাত দৃষ্টিতে সবুজ উদ্ভিদকে আমরা স্বনির্ভর মনে করি। আমরা আগে মনে করে নিচ্ছি স্বনির্ভর, তার মানে এটা যে স্বনির্ভর হবে এমন কথা নয়। আসলে পরবর্তীতে আমরা জানতে পারবো এটা স্বনির্ভর নয়, সবুজ উদ্ভিদও স্বনির্ভর নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি প্রমাণের ক্ষেত্রে, কারণ তারা স্বভোজী মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজেরা তৈরি করে নেয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কিন্তু পরিবেশের দিকে চিন্তা করলে দেখা যাবে যে সবুজ গাছপালা পুরোপুরি স্বনির্ভর নয়। যেমন সবুজ উদ্ভিদকে সালোক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাইঅক্সাইডের উপর নির্ভর করতে হয়, যেমন সেটি জীবেরা তাদের শোষণ ক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে। অর্থাৎ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেটা কিভাবে হয়, তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটি নিচে দিয়ে দেওয়া হয়েছে। কার্বন ডাইঅক্সাইড যোগ পানি কি হয়, ক্লোরোফিল ও সূর্যের আলোর সহযোগিতায় কি হয়, শর্করা জাতীয় খাদ্য, অর্থাৎ এটাকে বলে কার্বোহাইড্রেট প্লাস পানি তৈরি হয় উপজাত হিসেবে এবং অক্সিজেন তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড আমরা জানি উদ্ভিদের থেকে উৎপন্ন হয় না, উদ্ভিদে বরঞ্চ কি উৎপন্ন হয়, আমরা অক্সিজেন জানি। উদ্ভিদ অক্সিজেন দেয়, সে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডটাও পক্ষান্তরে কি করছে, উদ্ভিদ গ্রহণ করছে, এবং কার্বন ডাইঅক্সাইড দিয়েই তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে সক্ষম। সেটি জীবেরা শ্বসন ক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে। পরাগায়নের জন্য একটি সপুষ্পক উদ্ভিদ কীট পতঙ্গের উপর নির্ভর করে। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ আছে তার পরাগায়নের জন্য, অর্থাৎ বংশ বিস্তারের একটা ধাপে কে বলা হয় পরাগায়ন। নিষেক প্রক্রিয়ার জন্য কীট পতঙ্গের উপর নির্ভর করে, সে কথা বলা হচ্ছে। আবার বীজের বিস্তরণের জন্য কি উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, এমন অনেক বর্ণনা বা নজির আমরা দেখতে পাই। এতটুকুই ছিল 182 ও 83 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা। এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন বা জানার আগ্রহ কিছু থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।